শিক্ষা বিজ্ঞান বিষয়ের এসএসসির সকল যোদ্ধাদের আমার চ্যানেলে স্বাগত। আমি অসিত স্যার। আমরা প্রত্যেকেই রামকিঙ্কর বেজের নাম কিন্তু শুনেছি। হ্যাঁ, ঠিক সেই রামকিঙ্কর বেজ, যিনি বাঁকুড়ায় জন্মগ্রহণ করেছিলেন এবং শান্তিনিকেতনে পড়ার সুযোগ পেয়েছিলেন। কেবলমাত্র পড়ুয়া হিসেবে তিনি প্রথম শান্তিনিকেতনে গেলেও পরবর্তী পর্যায়ে তিনি সেখানে শিক্ষকতা করেন এবং শেষ জীবনটা সেখানেই কিন্তু তিনি অতিবাহিত করেন। আর যার সাহচর্য পেয়েছিলেন তিনি হলেন নন্দলাল বসু। আর এই নন্দলাল বসুর হাত ধরে, তার তত্ত্বাবধানেই তিনি কিন্তু তার শিক্ষাকে সম্পন্ন করতে পেরেছিলেন। এই রামকিঙ্কর বেজ তার যে শৈল্পিক চিন্তাভাবনা, শৈল্পিক গুণ, এগুলোকে লক্ষ্য করেই নন্দলাল বসু বলেছিলেন, তুমি তো সবই জানো, তাহলে এখানে কেন? আমার এই কথা বলার অর্থ হলো যে আজকে যারা তোমরা এসএলএসটি পরীক্ষায় বসতে চলেছ, প্রত্যেকেই তোমাদের কর্মদক্ষতা, তোমাদের কর্মপ্রয়াস, ত্যাগ তিতিক্ষা, একেবারে এইচএস থেকে বিএড পর্যন্ত বিভিন্ন ডিগ্রি নেওয়া এবং একটা যোগ্য শিক্ষকের পদ পাওয়ার জন্য উপযুক্ত জায়গাতে উপনীত হওয়া, এই জায়গাতে এসএলএসটির যে সিলেবাসের বিষয়বস্তু আছে, প্রত্যেকটা বিষয় তোমাদের কিন্তু জানা হতে পারে। কেউ চর্চায় আছো, কেউ হয়তো চর্চায় নেই। ফলে কি হয়েছে, আজ দীর্ঘদিনের যে এই রাষ্ট্রীয় ব্যবস্থা, নিয়োগ, শিক্ষকের নিয়োগ না হওয়া, এর জন্য হয়তো হতাশাগ্রস্ত হয়ে অনেকে এই পথ ছেড়ে অন্য পথ অবলম্বন করেছে। কিন্তু আজকে এই যে ছোট্ট আনন্দের হাসি, অর্থাৎ নিয়োগের প্রক্রিয়ার খবর পাওয়ার সাথে সাথে নিজেদের মধ্যে একটা ছোট্ট আস্থা, এটাকে উদযাপন করার কিন্তু চেষ্টা করছো এবং কোথাও একটা কিন্তু কষ্ট পাচ্ছ এই ভেবে যে আমি এত বড় সিলেবাসটা কমপ্লিট করতে পারবো তো, আমি পাস করতে পারবো তো, আমি কিভাবে এটাকে কভার করব, আমি কিভাবে রপ্ত করব, ভালোভাবে কিভাবে পরীক্ষা দিয়ে আসতে পারবো। তাই এখন অনেকেরই মনে হয়েছে সমুদ্র ভেসে যাওয়ার খড়কুটোতে সেটাই যেন আশ্রয়। না, আমি কোনো আশ্বাস বাণী দিচ্ছি না, আমি কোনো কোচিং করাচ্ছি না। আমি তোমাদেরকে যেটা বলতে চাইছি যে তোমাদের এই বিষয়গুলো সম্বন্ধে সম্যক ধারণা আছে, অনেকটা বিস্মৃতি হয়ে গেছে। একটু চর্চা করলে কিন্তু সুন্দরভাবে আবার সে স্মৃতিচারণ করতে পারা যাবে। কিন্তু কথা হলো, এত বড় সিলেবাস অল্প সময়ের ভেতরে কিভাবে কমপ্লিট করা যাবে। এবং এ কথাও মনে রাখতে হবে যে তোমরা কিন্তু কোনো ক্লাস প্রমোশন বা কোনো শ্রেণী উত্তীর্ণের পরীক্ষায় পাশ করার জন্য কিন্তু পরীক্ষা দিচ্ছ না। এটা একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা, যেখানে একটা শিক্ষকতার চাকরি পাওয়ার ব্যাপার রয়েছে। ফলে এর যে প্রশ্ন, এই প্রশ্নের ধাঁচ কিন্তু হবে আলাদা। এর জন্য কি করতে হবে, প্রথমে বলি যে যেহেতু ক্লাস 11 এবং 12 এর জন্য তোমরা বসছো, ফলে এই ক্লাস 11 এবং 12 যেটা এনইপি 2020 অনুযায়ী সিলেবাস এবং সেমিস্টার দুটোরই কিন্তু নতুন আঙ্গিকে নিয়ে এসেছে। তো এই 4টা সেমিস্টার এর যে পাঠ্য পুস্তকগুলো আছে, পাঠ্য বইগুলো, এগুলোকে কিন্তু নিখুঁতভাবে একটু দেখে নিতে হবে। তার সঙ্গে সঙ্গে বলি, তোমাদের যে সিলেবাস দেওয়া হয়েছে প্রায় 10টা যে অংশে বিভাজন করে দেওয়া আছে, এই 10টা অংশকে কিন্তু খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে। সহস্র সহস্র প্রশ্ন কিংবা বাজার চলতি বেশ কিছু বইকে
আমি মুখস্থ করে ফেললাম, তারপরে হয়তো তুমি একরাশ হতাশা নিয়ে বসলে যে যা, এতগুলো প্রশ্ন করার পরেও আমি সমস্তগুলো পেলাম না। না, নাও পেতে পারো। এর জন্য তোমাকে কিন্তু কি করতে হবে বলি। প্রত্যেকটা বিষয় সম্বন্ধে যথেষ্ট গভীরে গিয়ে তোমাকে কিন্তু বিষয়টাকে জানতে হবে। কারণ মনোবিজ্ঞান সম্মত যেসব প্রশ্নগুলো দেওয়া হবে সেই প্রশ্নগুলো অ্যান্সারগুলো কিন্তু অত্যন্ত কাছাকাছি। মনে হতেই পারে যে এটাই হয়তো এর একেবারে সঠিক উত্তর, দেখা গেল হলো না। এটা প্রশ্ন চিনতে হবে কি অ্যান্সার আমাকে চেয়েছে, কোন অ্যাঙ্গেল থেকে আমাকে অ্যান্সারটা দিতে হবে বা চাইছে, সেই বিষয়গুলোকে কিন্তু তোমাকে সেই দৃষ্টিকোণ থেকে বিচার করতে হবে। ফলে কি হচ্ছে, চর্চার যেমন একটা প্রয়োজন আছে, হ্যাঁ, আবার কিছু কিছু প্রশ্ন আছে কে, কোথায়, কবে, কেন, এই ধরনের যে প্রশ্নগুলো আছে, যে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কত খ্রিস্টাব্দে গঠিত হয়েছিল, এর সভাপতি কে ছিলেন, এই এই ধরনের যে প্রশ্নগুলো, অর্থাৎ এই প্রশ্নগুলোকে কিন্তু তোমাকে মুখস্থ করতে হবে। ফলে মুখস্থ করার জায়গা কিছুগুলো আছে, কিন্তু মূলত হচ্ছে এই তথ্যগুলো তোমাকে কিন্তু জানতে হবে। যত বেশি এই তথ্য সম্বন্ধে তোমার জ্ঞান সমৃদ্ধ হবে, আমি মনে করি তোমার প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রটা ততটাই কিন্তু সহজ হবে। এর জন্য আমি বেশ কিছু কিছু ক্লাস হয়তো পরবর্তী পর্যায়ে দিতে চলেছি, এবং তোমাদেরও আমি জানাই, যদি তোমাদের সিলেবাসের মধ্য থেকে কোথাও কোনো অধ্যায় ভিত্তিক কিছু অসুবিধা থেকে থাকে, কমেন্ট বক্সে এসে জানাও যে এইটা সম্পর্কে একটু তথ্য দিলে ভালো হয়, আমি দেওয়ার চেষ্টা করব। শুধু তাই নয়, যেহেতু ক্লাস 11 এবং 12, আমার চ্যানেলে কিন্তু ক্লাস 11 এবং 12 এর একদম নতুন সিলেবাসের ভিডিওগুলো বেশ কিছুগুলো দেওয়া আছে। যদিও টিউটা আমার নতুন, টায়ারটা কিন্তু পুরনো, ফলে বেশ কিছু কিছু ভিডিও তোমরা ওখানে পেয়ে যাবে। আমি ক্রমাগত ক্লাস 11 এবং 12 এর বিষয় ভিত্তিক তাদের যে সিলেবাস অনুযায়ী, সেই অনুযায়ী কিন্তু আমি ভিডিও দিয়ে যাচ্ছি, এবং তোমাদের জন্য আমি বেশ কিছু কিছু অধ্যায় ভিত্তিক যেগুলো আছে সেগুলো কিন্তু আমি দেবো। এখন কথা হলো যে এইভাবে তোমাকে কিন্তু স্টাডি করতে হবে অল্প সময়ে, এই অল্প সময়ের ভেতরে বিচলিত হলে চলবে না, এবং শুধু মুখস্থ করে যাব এবং তারপরে অপশানে গিয়েও দেখা গেল যে আমার গুলিয়ে ফেলছি, ফলে ওই জায়গাতে না গিয়ে একটা তথ্য বেশ এইটা করার কিন্তু চেষ্টা করো। এবং যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, পরবর্তী নতুন নতুন তথ্যগুলো আমি দেবো এবং জানানোর চেষ্টা করব। তোমরা সকলেই এক একটা মাস্টার্স, অতএব তোমাদের জ্ঞান দেওয়ার মতো কিছু নেই। কারণ এডুকেশন বিষয়টি এমন একটি বিষয়, তোমরা পড়তে গিয়েই দেখেছো যে একটা সমন্বিত বিষয়। কারণ এখানে ইতিহাস বলো, দর্শন বলো, সমাজবিদ্যা বলো, অর্থনীতি বলো, পলিটিক্যাল সায়েন্স বলো, ম্যাথামেটিক্স বলো, সমস্ত বিষয়গুলো একটা সমন্বিত রূপই হচ্ছে কিন্তু শিক্ষা বিজ্ঞান। ফলে এর যে গুরুত্ব, এর যে বিষয় ভিত্তিক যে বিষয়গুলো, সেগুলো তোমাকে জানতে হবে। আর সর্বোপরি তুমি হতে চলেছে একজন শিক্ষক, যেখানে একজন শিক্ষক হবেন দার্শনিক। ফলে দার্শনিক দৃষ্টি থেকে শিক্ষার্থীর তার চাহিদা, তার সামর্থ্য, তার ইচ্ছা, তার অনিচ্ছা, এই বিষয়গুলোকে মাথায় রেখে বিভিন্ন ধরনের যে মনোবিজ্ঞান সম্মত প্রশ্ন হবে সেগুলোকে কিন্তু করতে হবে। আমি আশা রাখছি পরবর্তীকালে একটা একটা করে আমি দিয়ে যাওয়ার চেষ্টা করব। আর যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থেকে থাকে, কমেন্ট বক্সে এসে একটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না। সবাই ভালো থেকো।